আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি সহজে শিক্ষার পক্ষ থেকে। তো আজকে আমরা ২য় পর্বে হাজির হয়েছি। তোমাদের মধ্যে থেকে কমেন্ট এসেছে পার্ট 2 র জন্যে। তো আমি অন্যান্য ক্লাসের অন্যান্য বিষয়গুলোর উপরে ভিডিও বানানো নিয়ে ব্যস্ত থাকায় আ দিতে পারিনি। আমি আজকে তোমাদের জন্য একটা রুটিন করেছি। তোমাদেরকে একটু জানিয়ে রাখি, তোমরা যারা ৬ষ্ঠ শ্রেণীতে পড়ছো তোমাদের ভিডিওগুলো রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র এই ডেটগুলোতে আপলোড করা হবে। আমরা প্রথমত বিজ্ঞান, ইংরেজি ২য়, ইংরেজি ১ম, আ গণিত, বাংলা ১ম, বাংলা ২য় এই বিষয়গুলোর উপরে ভিডিও বানানোর নিয়ত করেছি। তো আমি যদি খুব ব্যস্ত না হয়ে পড়ি তাহলে ধারাবাহিকভাবেই দিতে থাকবো ইনশাআল্লাহ। তো আশা করি তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে। তো আজকে প্রকাশ মাধ্যম এবং ভাষা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ভাষা মানুষের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম নয়। এজন্য আরো কিছু মাধ্যম রয়েছে। ভাষা আবিষ্কারের পূর্বে নানা রকম অঙ্গভঙ্গির মাধ্যমে কখনো ছবি এঁকে আ মানুষ নিজেকে প্রকাশ করেছে। তো এজন্য নানা ধরনের চিহ্ন এবং সংকেত ব্যবহার করা হয়েছে। আমরা মুখ বা চেহারার নানা ভঙ্গি করে হাসি, কান্না, বিস্ময়, জিজ্ঞাসা ইত্যাদি বোঝাতে পারি। দেখো, আ তুমি যখন কোনো একটি বিষয়ে খুশি হও, সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার মুখের যে এক্সপ্রেশন সেটা দিয়ে কিন্তু সেটি প্রকাশ করতে পারো। তো মাথা নেড়ে হা বা না বোঝানো যে যেটা আমরা করে থাকি যে, "তুমি কি খেয়েছো?" আমি মাথা একটু নাড়িয়ে বললাম যে, "হুম, না।" তো এটা কিন্তু সম্ভব। তো এ জাতীয় ভাষাকে বলা হয় অঙ্গভঙ্গির ভাষা। তো রাস্তায় দেখা যায় ট্রাফিক পুলিশ হাতের ইশারায় গাড়ি থামায় আবার চলার নির্দেশ দেয়। তো রাস্তার ২ পাশে অনেক নির্দেশক চিহ্ন থাকে। কোন দিকে গাড়ি চলবে, কোন দিকে গাড়ি চলবে না, সোজা নাকি আ বাঁকা, পথচারী কিভাবে রাস্তা পার হবে ইত্যাদি, আ ইত্যাদি যারা কথা কোথায় বলছে? আচ্ছা, আমি একটু দেখি হারিয়ে ফেললাম কোথায় যেন? আচ্ছা, আমি আবার এই জায়গা থেকে পড়ি। যারা কথা বলতে বা শুনতে পায় না, তাদের আমরা বলি মুখ বা বধির। এই জায়গাটা একটু মনে রাখবে যে মুখ বা বধির কাকে বলে? যারা কথা বলতে পারে এবং কথা বলতে পারে না, হ্যাঁ? যারা কথা বলতে পারে না এবং শুনতে পারে না তাদেরকে বলা হয় কি? যারা কথা বলতে পারে না তাদেরকে মুক বলা হয়, যারা শুনতে পায় না তাদেরকে বধির বলা হয়। আচ্ছা। তো এরপর এখন দেখো তাদের ব্যবহারের জন্য এক ধরনের ভাষা আছে। তো হাতের আঙ্গুল ব্যবহার করে কখনো আঙ্গুল মুখে ছুঁয়ে, কখনো আবার হাত মাথায় উঠিয়ে, কখনো বুকে হাত দিয়ে তারা তাদের ভাব প্রকাশ করে। তো তোমরা যদি বিটিভি দেখে থাকো, বিশেষ করে বিটিভিতে এটা খুব দেখা যায় যে হাতের অঙ্গভঙ্গি বা ইশারার মাধ্যমে ভাব প্রকাশ করা। দেখবা যে টেলিভিশন খবর পড়ছে একজন, তার নিচে আরেকজনকে দেখতে পাওয়া যায় যিনি ইশারার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন কিছু একটা। এরপর দেখো যে ভাষার মধ্যে এই যোগাযোগও পড়ে। একে বলে সংকেত বা ইশারা সংকেত বা একে বলে সংকেত ভাষা। ইশারা ভাষা হিসেবেও তা পরিচিত। তেমন আহামরি যে তোমাদেরকে খুব কঠিন কিছু এখানে নাই যেটা আমি খুব এক্সপ্লেইন করে বুঝাইতে হবে। আশা করি যে তোমরা বুঝতে পারছো। তো পরবর্তী ক্লাসগুলোতে অনেক কঠিন, কঠিন বিষয় থাকবে। তখন এগুলো আরো তোমরা ভালো করে বুঝবে ইনশাআল্লাহ এবং আমরাও বুঝাবো। চলো সামনের দিকে অগ্রসর হই। এবার আমরা মাতৃভাষা এবং বাংলা ভাষা সম্পর্কে জানবো। আচ্ছা, মাতৃভাষা অর্থ মায়ের ভাষা। অন্যভাবে বলা যায়, আমরা মায়ের কাছ থেকে যে ভাষা শিখি তাই হলো মাতৃভাষা। তাহলে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? যে মাতৃভাষা কাকে বলে? তো এখানে আমরা এটা বলব যে মাতৃভাষা অর্থ মায়ের ভাষা। তো এইখান থেকে এটা ভালো করে শিখবে। যে মায়ের কাছ থেকে যে ভাষা শিখি তাই হলো আমাদের মাতৃভাষা। এরপর আসো মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে কিংবা জন্মের পর থেকে যার সেবায় বা যত্নে শিশু ধীরে, ধীরে বেড়ে ওঠে, তার ভাষায় শিশু ১ম শেখে। বাঙালি মায়ের সন্তান জন্মের পর থেকে স্প্যানিশ বা জার্মানভাষী মায়ের পরিচর্যায় বড় হলে তার ১ম মাতৃভাষা কখনো বাংলা হবে না। হবে স্প্যানিশ বা জার্মান। তাই বলা যায় শিশু ১ম যে ভাষা শেখে তাই তার ১ম ভাষা বা মাতৃভাষা। ঠিক আছে? তাহলে সে যদি বাংলাদেশে জন্মগ্রহণকারী কোনো মায়ের সন্তান যদি স্প্যানিশ বা জাপানি ভাষা আ শিখে, অর্থাৎ জন্মের পরবর্তী সময়ে জাপানে থাকাকালীন বা জাপানি কোনো এরকম মানে লালন-পালনকারী যদি তাকে লালন-পালন করে, কিন্তু জন্ম হচ্ছে বাঙালি মায়ের, তারপরেও সে যে ভাষাটা শিখবে জার্মান ভাষা বা স্প্যানিশ ভাষা, সেটাই তার মাতৃভাষা হিসেবে গণ্য হবে। তো সাধারণত দেখা যায় যে বাঙালি মায়ের শিশুরা মাতৃভাষা বাংলা, ইংরেজি মায়ের শিশুদের মাতৃভাষা বাংলা, ইংরেজি এবং আরবি মায়ের শিশুর আর ভাষা হচ্ছে কি আরবি এবং জাপানি মায়ের ভাষা হচ্ছে জাপানি। এখন আসো ভাষার রূপ ও বৈচিত্র্য নিয়ে আলোচনা করব। উম ভাষার কোনো অখণ্ড বা একক রূপ নেই। একই ভাষা নানা রূপে ব্যবহৃত হয়। ভাষার এইসব রূপ ও বৈচিত্র্য নিয়ে যে আলোচনা করা হলো উপভাষা।
তো একই ভাষা যারা ব্যবহার করে তাদেরকে বলে একই ভাষাভাষী বা ভাষিক সম্প্রদায়। অর্থাৎ সেইম ভাষা যারা ব্যবহার করে তাদেরকে বলা হয় ভাষিক সম্প্রদায়। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তারা সকলে বাংলাভাষী সম্প্রদায়ের অন্তর্গত। সকলের বাংলা ভাষা আবার এক নয়। ভৌগোলিক ব্যবধান, যোগাযোগ ব্যবস্থা, সমাজ গঠন, ধর্ম, পেশা ইত্যাদি কারণে এক এলাকায় ভাষা থেকে অন্য এলাকার ভাষার কি পার্থক্য সৃষ্টি হয়। আচ্ছা, তো ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য তাই হলো উপভাষা। তাহলে উপভাষা জিনিসটা কি? উপভাষা জিনিসটা হলো কি? এই যে এখান থেকে। হুম, তো আমরা এখান থেকে আরেকটু পড়ি। হুম, ভৌগোলিক এই যে এখান থেকে দেই। হ্যাঁ, এই যে এখান থেকে দেখো, এখান থেকে একটু। তো ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য হয় সেটি হচ্ছে উপভাষা। এই ভাষাকে আঞ্চলিক ভাষাও বলা হয়। তো তোমাদের যে যার এলাকা, সেই এলাকার যে নিজস্ব একটা ভাষা আছে সেটাই মূলত উপভাষা বা আঞ্চলিক ভাষা। তো আ আমাদের প্রতিটি জেলায় ভাষার এই বৈচিত্র্যটা রয়েছে। আমাদের প্রত্যেক জেলার নিজস্ব উপভাষা রয়েছে। উপভাষায় কথা বলা মোটেও দোষের কিছু নয়। উপভাষা হলো মায়ের মতো, মাকে শ্রদ্ধা করে নিজ, নিজ ভাষাকে আমরা শ্রদ্ধা ও সম্মান করতে হবে। নিচে বাংলাদেশের কয়টি উপভাষার নাম বলা হলো। যেমন খুলনায় যদি এই সেন্টেন্সটা খুলনা যশোরে কি বলা হয়? একজন মানসির দুটো সাওয়াল ছিল। হ্যাঁ? এইটাই বগুড়ায় বলা হবে যে একজনের ২ টা বেটা চইল আছিল। রংপুরে আবার বলবে কি একজন মাইনষের হ্যাঁ, ২ কানা বেটা আছিল। ঢাকায় বলবে একজন মাইনষের ২ টা ফোলা আসলো। ময়মনসিংহে বলবে একজনের ২ ফুত আছিল। আচ্ছা। সিলেটে গেলে বলবে এক মানুষের ২ পোয়া আছিল। চট্টগ্রাম বলবে এগো মানুষের ২ পোয়া আছিল। নোয়াখালীতে বলবে একজনের ২ হুত আছিল। একদম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে উপভাষা পর্যন্তই থাকুক। আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে প্রমিত ভাষা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আ আমরা এর পরের পর্বটির মাধ্যমে আলোচনাটি শেষ করব। তারপরে এমসিকিউ এবং আমাদের এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে, জ্ঞানমূলক এগুলো আমরা তুলে ধরব ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। ধন্যবাদ।